স্যার না থাকলে তো তুমি দেখি আকাশে ডানা মেলে উঠতে থাকো, আর স্যারের সামনে সুতা কাটা ঘড়ির মতো টুপ করে বসে যাও। যে মানুষটার সামনে দেশের সব অপরাধী ঘাবড়ে যায়, যাকে হারানোর স্বপ্ন দেশের প্রত্যেকটা উকিল দেখে, সেই মানুষটার সামনে আমি কি? সত্যি কথাটা বলার জন্য তোমার আপেলটা আমি খাবো। এই মিতু, বসো বসো। তুমি আপেলটা না ধুয়ে খাচ্ছ কেন? স্যার, এর মধ্যে তো ফরমালিন থাকতে পারে, এটা আনহাইজেনিক। না স্যার, আপেলটা আমি নিজে কিনে নিয়েছি, একদম ফ্রেশ নিউজিল্যান্ডের আপেল। দেখেন স্যার, স্টিকারও লাগানো আছে। তুমি এটা কত করে কেজি কিনেছো? 300 টাকা স্যার। 300 টাকা। এক কাজ করো, তুমি দোকানদারকে যে বলবা 150 টাকা ফেরত দিতে। কেন স্যার? যে স্টিকারটা লাগানো আছে এটা লক করো। এখানে যে আঠাটা লেখা আছে, এই আঠাটা আমাদের একটি জেলার নির্দিষ্ট একটি জায়গায় এই আঠাটা তৈরি হয়। এই আঠাটা তৈরি করার পরে এই আঠাটা এখানে লাগানো হচ্ছে, সুতরাং এটা কখনোই নিউজিল্যান্ডের আপেল না। সুতরাং তুমি ওখানে ঠকেছ, ঠিক আছে? আর এটা যদি খেতেই হয় ধুয়ে খাবা। আমি এক্ষুনি আপেলগুলো ফেরত দিচ্ছি। আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? আপেলগুলো তো খুলনার। কি যে কোন মামা, এটা খুলনার হইব কে? আপনি আমাকে আপেল চিনান? আর এই যে আপেলের গায়ে যে স্টিকারের যে আটা, আপনি জানেন এটা কোথা থেকে এসেছে? আমার বেস্ট ফ্রেন্ডের বাসা ওখানে। না আসলে হয়েছে কি মামা, আমাকে যে আপেলটা দেয়, দেখি দেখি ভাই, একটু সাইড দেন একটু। আপনার কি হয়েছে? ওখানে আমার ড্রাইভিং লাইসেন্স আর অ্যাড্রেস আছে, বাসায় টাকা আছে ভাই, টাকা পয়সা দিয়ে চিন্তা করেন না। টাকা পয়সার প্রবলেম নেই, আগে বলেন আপনার কি হয়েছে? আপনি আমাকে আরে ভাই লাশ। লাশ? দেখি, কেউ ছবেন না। হ্যালো, ইন্সপেক্টর রশিদ, এখানে একটি লাশ পাওয়া গিয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ। লোকটা মানে রফিক, একজন ড্রাইভার। সে তার মালিকের মেয়েকে কিডন্যাপ করেছে। জি স্যার, পুলিশে নিয়ে অনুসন্ধান করছে, আর এটা জানতে পেরে রফিক পালিয়েছে। আর পালানোর সময় নিজের চাচাকে খুন করে গাড়ির মধ্যে লুকিয়ে রাখে। রাশ ড্রাইভ করার কারণে সে অ্যাক্সিডেন্ট করেছে, এই তো? জি স্যার, আমি ইন্সপেক্টর রশিদের সাথে এই নিয়ে কথা বলেছি। পুরো ব্যাপারটা সাজালে এটাই দাঁড়ায়। না, আপনাদের সাজানোতে কোনো একটা ভুল আছে। মিতু, কি বলেন? কি বলবো স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। ইভান, আপনি কি বুঝতে পেরেছেন? যে লোক পালাতে চাইবে, সে অ্যাক্সিডেন্ট করার পরে হসপিটালে নিজের পরিচয় দিয়ে সে ভর্তি হচ্ছে এবং চিকিৎসার জন্য টাকা দিতে চেয়েছে। আই থিংক এর মধ্যে কোনো সততা আছে। এরকম একটা সৎ লোক অপরাধী হতে পারে না। এই গল্পে নিশ্চয়ই কোনো অসঙ্গতি আছে। কিন্তু স্যার, পুলিশ তো রফিককে অপরাধী মনে করছে এবং ওর বিরুদ্ধে মামলাও করেছে। কিন্তু স্যার, রফিকের তখন জ্ঞানই ফিরেনি, সে আত্মপক্ষ কিভাবে সমর্থন করবে? ওর হয়ে আমি লড়বো, ন্যায় প্রতিষ্ঠা করাই তো আমার কাজ। মানে স্যার, আপনি একজন অজ্ঞান অপরাধীর হয়ে লড়বেন? জানেন, আমি যখন ছোট ছিলাম আমার বাড়ির পাশে একজন লোক ছিল, আলী চাচা। আমি আমার জীবনে আলী চাচার মতো সৎ লোক কখনো দেখিনি। অথচ এই আলী চাচাকে একদিন চুরির অপরাধে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর আলী চাচা সুইসাইড করেছে। আমি সেই থেকেই বুঝেছি একজন সৎ মানুষ কখনোই অপরাধী হতে পারে না।
উই আর উইথ ইউ স্যার। থ্যাঙ্কস। তাহলে আমাদের কাজ এখনই শুরু করতে হবে। এর আগে আমার অনেক কিছু তথ্য চাই। যেহেতু আমার হাতে সময় কম, আমাকে দ্রুত কাজ করতে হবে। আপনারা দুজন আলাদা আলাদা যাবেন। মিতু যাবেন হসপিটালে, আর আপনি যাবেন ওই বাসায়। আমার আলিয়া কোথায়? প্লিজ আমার মেয়েটাকে একটু খুঁজে এনে দেন না আপনারা, প্লিজ। আপু শান্ত হো প্লিজ, এভাবে ভেঙে পড়ো না, শান্ত হো। অফিসার, আমি না ভাবতেও পারিনি রফিক এমন একটা কাজ করবে। আচ্ছা, রফিক আপনাদের এখানে কতদিন ধরে কাজ করছে? 3 মাস আগে ওর চাচা কাজ করতো। চাচা অসুস্থ হয়ে যাওয়ার পর রফিককে আমরা এখানে নিয়ে আসি। আপনাদের কেন ধারণা হলো যে রফিকই আপনাদের মেয়েকে কিডন্যাপ করেছে? এই বাসার আমার ওয়াইফ আমার এই বাসার একটা ডুপ্লিকেট চাবি করে, যেটা রফিকের কাছে ছিল। আমি তো পেশায় একজন পেইন্টার, আর্টিস্ট। কাজের সময় ডিস্টার্ব একদমই পছন্দ করি না। দ্যাটস ওয়াই আমার ওয়াইফ রফিককে চাবিটা দেয়, যাতে বাসার যে কোনো কাজে হেল্প করার জন্য। রফিক ছেড়ে বাসায় ঢোকার আর কোনো ওই না। চাবি ছাড়া কিভাবে কেমনে করে ঢুকবে? অস্ত বড় ভুল হয়েছে আমার, ওকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। এক্সকিউজ মি অফিসার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আমার ওয়াইফকে কি এখানে থাকতেই হবে? মানে না থাকলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? না না, ঠিক আছে, ওনাকে রেস্ট নিতে বলে। তোমার আপুকে নিয়ে যাও, শুয়ে দাও। যাও। চলো চলো, উঠো, পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো, চলো চলো। আপনার স্ত্রী কি করেন? ও মেইনলি ফ্যামিলি বিজনেসটা দেখাশোনা করে। আপনারা এই কয়দিনে রফিকের মধ্যে কোনো খারাপ কিছু দেখেছিলেন? না না, এমন কিচ্ছু দেখিনি যাতে সন্দেহ করা যায়। আপনারা এই একটা সন্দেহের উপরে ভিত্তি করে রফিককে অপরাধী বানিয়ে ফেললেন? না, এতদিন আমরা সন্দেহভাজন চোখে দেখেছি, বাট আজকে আমরা শিওর হয়ে গেলাম রফিকের পায়ের জুতার সাথে অপরাধীর প্রিন্ট মিলে গেছে। আর এই যে মার্কগুলো দেখছেন না, এই জায়গাটুকু যদি আমরা পরীক্ষা করি তাহলে হয়তো আমরা বেশ কিছু আলামত পেয়ে যাব। আপনি ঠিক বলেছেন। মিতু, আমাদের এখানে কাজ প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমরা আসছি। ঘুমোচ্ছে? আপনার পরিচয়টা তো জানা হলো না, কে আপনি? আমি আলিয়ার খালা, ওর কিডন্যাপের কথা শুনে এখানে আসা হয়েছে। ইমান, আমার মনে হচ্ছে এবার সমস্ত রেকর্ড ভেঙে যেতে পারে। রশিদ সাহেব, ইয়ানুর স্যার কোনো সাধারণ কেস হাতে নেন না, জানেন তো। আর স্যার চ্যালেঞ্জ পছন্দ করেন। সেই চ্যালেঞ্জ থেকে আপনার স্যার রফিকের হয়ে মামলা লড়বেন, তাই তো? হ্যাঁ, আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট। কেন, কোনো সমস্যা? না, কি সমস্যা থাকবে? বাচ্চা একটা মেয়ের সাথে ঘটে যাওয়া এত বড় একটা অপরাধীর পক্ষ হয়ে লড়া, সমস্যা কি? কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি ভুল করছেন। আমাদের স্যার অপরাধীর বিরুদ্ধে লড়াই করে শুধু অপরাধীকে ধরার জন্য। হ্যাঁ, এটা সত্যি কথা। যদি আপনার মেয়েকে কেউ খুঁজে বের করতে পারে, সেটা হচ্ছে ইয়ানুর স্যার। ম্যাডাম, ওনার জ্ঞান আসার কি কোনো চান্স নেই? দেখুন, আমাদের নার্ভস খুব জটিল বস্তু, সে যে কখন কি রিয়েক্ট দেয় তা বলা খুবই মুশকিল। তাছাড়া রফিক সাহেব সিএনএসে আঘাত পেয়েছে, এর মানে হলো সেন্ট্রাল নার্ভ সিস্টেম, যা রিকভারি করা খুবই কঠিন। তারপর আমরা চেষ্টা করব। কি হলো? রফিক সাহেব, রফিক সাহেব,
ডক্টর প্লিজ কোমা, প্লিজ আপনি বাইরে যান। স্যার সিস্টার, সিস্টার, সিস্টার। ইভান স্যার, ইংরেজি পত্রিকায় নিউজটা তুমি দেখোনি নিশ্চয়ই। এই পত্রিকাটা পড়বা। এই নিউজটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ হচ্ছে আমাদের এই মামলার ব্যাপারে। আমরা এখান থেকে অনেক কিছু জানতেও পারবো। তুমি এটা মাথায় রাখবা আর এটা মিতুকেও দেখাবা, ঠিক আছে? জি স্যার। স্যার কি ব্যাপার মিতু, রশিদ সাহেবকে নিয়ে এসছেন কেন? উনি তো ব্যস্ত মানুষ, বাচ্চাটাকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। ও তো বাচ্চাটাকে রিকভারি করতে হবে। স্যার একটা দুঃসংবাদ আছে, আর এই জন্যই রশিদ সাহেব আমার সাথে এসেছেন। আবার কি হলো? স্যার, রফিক কোমাতে চলে গেছে। এই কেস জেতার আপনার আর কোনো চান্সই আমি দেখছি না। প্লিজ স্যার, আপনি এই কেসটা একদম ছেড়ে দিন। স্যার আমরা আপনাকে হাঁটতে দেখতে পারবো না। জি স্যার। আচ্ছা মিতু, আপনাকে যে মেডিকেল রিপোর্টটা আনতে বলেছিলাম, এনেছেন? জি স্যার। বসেন বসেন বসেন। ডোন্ট ওয়ারি, কাল রফিক কোর্টে নির্দোষ প্রমাণ হবে। কি ব্যাপার, আপনি পুলিশের অনুমতি ছাড়া কিভাবে কেবিনে ঢুকলেন? আমার পেশেন্টের একটা জিনিস প্রয়োজন। আমি পুলিশের অনুমতি ছাড়া আপনাকে কিছুই দিতে পারবো না। তাছাড়া উনি একজন অপরাধী। কোনো প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলাটা ঠিক নয়, আর এই কথাটা আমাকে আমার বস শিখিয়েছে। আপনার বসের নাম কি? ব্যারিস্টার ইয়ানুর, চেনেন তো? উনি কখনো ভুল কিছু সাপোর্ট করে না। বলুন আপনার কি দরকার? আমি মিস্টার রফিকের জুতোগুলো একবার দেখতে চাই। দিতে পারি, পরে আবার আমাকে ভুল প্রমাণিত করবেন না তো? আরে না, আপনি ভয় পাবেন না। তাহলে কি আমি মিস্টার রফিকের জুতোগুলো একটু দেখতে পারি? অবশ্যই, আসুন। চলুন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মাননীয় আদালত, অহংকার ভালো, কিন্তু অতি অহংকার ভালো না। আমার বন্ধু ইয়ানুর সাহেব, তাকে সবাই এমন প্রশংসা করেন, তিনি মনে করেন এখন তিনি অতিমানব। অতিমানবের অতি অহংকার, যে কারণে তিনি একজন কোমায় চলে যাওয়া রোগীর পক্ষে মামলায় লড়ছেন। রফিক সাহেবের হাতে বাসার চাবি ছিল। সে চাবি দিয়ে তিনি দরজা খুলে ওই শিশু আলিয়া নামক মেয়েটিকে কিডন্যাপ করতে যায়। যখন তিনি কিডন্যাপ করতে যান, তখন বাসায় ছিল আরেকজন মানুষ, পুরানো ড্রাইভার, যে কিনা আবার ওই রফিক সাহেবের চাচা। তিনি কিডন্যাপের প্রতিবাদ করেন। তখন এই রফিক সাহেব চাচাকে হত্যা করেন এবং গাড়ি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু আমাদের দেশের অভিজ্ঞ পুলিশ বাহিনী তাকে ট্র্যাক করে এবং ধরতে যান। এই ধরতে যাওয়ার কারণেই তিনি দ্রুত গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন। বাহ, খুব সুন্দর গল্প মাননীয় আদালত, খুবই চমৎকার গল্প। আমার কলিগ যদি বই লিখতেন মাননীয় আদালত, তাহলে আমার বিশ্বাস এই বইয়ের অনেক কপি বিক্রি হতো। এমনকি এই গল্প দিয়ে মাননীয় আদালত সিনেমাও হয়ে যেতে পারে। মাননীয় আদালত, ইয়ানুর সাহেব আমাকে অসম্মান করে কথা বলছেন।
আপনি এতক্ষণ কি করছিলেন মাই ডিয়ার কলিগ? ইয়ানু সাহেব, এই মামলা সম্পর্কে আপনার কিছু বলার আছে? মাননীয় আদালত, অবশ্যই কিছু বলার আছে, কিন্তু খুব ভালো সুন্দর একটা গল্প সাজিয়েছেন আমার মাই ডিয়ার কলিগ সাইদ সাহেব। ওনার তারিফ না করে আমি পারছি না। যাই হোক, মাননীয় আদালত, ওনার সব গল্প যদি আমি মেনেও নিই, তাহলে আমার একটি প্রশ্ন, আলিয়া কোথায়? রফিকের বাড়িতেও ছিল না, ইভেন রফিকের গাড়িতেও ছিল না। এই প্রশ্নের উত্তর কি হতে পারে সাইদ সাহেব? আপনি ভেবে নেন আর কিভাবে গল্প সাজাবেন। ততক্ষণে আমি কারণটা বলে দিই। মাননীয় আদালত, ইওর অনার, রফিককে পাওয়ার পরেও আলিয়াকে পাওয়া যায়নি। কারণ হচ্ছে রফিক আসলে আলিয়াকে কিডন্যাপ করেনি। আমার বন্ধু এখন নতুন গল্প সাজানোর চেষ্টা করছে, কিন্তু সবকিছুর তো প্রমাণ দিতে হবে বিজ্ঞ আদালত। মাননীয় আদালত, এবার আসি প্রমাণের দিকে। এই প্রমাণ দিতে আমার বন্ধুর কিছুটা সহায়তা আমার লাগবে। মাই ডিয়ার কলিগ, আপনার ফোনটা একটু দেখাবেন, মোবাইল ফোন। আমার ফোন দিয়ে আপনি কি করবেন? আমি দেখব, প্লিজ প্লিজ, উইথ দ্য পারমিশন অফ কোর্ট। থ্যাংক ইউ। হরিশ্বর পলাশ, দ্য আইফোন 12 এটা? ওরে বাবা, মিতু, তোমার ফোনটা একটু দিবে? আচ্ছা আমার বন্ধু, ধরেন, বলেন তো কোন ফোনটা আপনার? এটা আপনার ফোন। আরে এটা তো মেয়ে মানুষের ছবি, এটা কার ছবি? আরে এটা তো আমার অ্যাসিস্ট্যান্টের ছবি, তার মানে এটা অ্যাসিস্ট্যান্টের ফোন, আপনার না। আপনার ফোন তাহলে এইটা, যে একটু উলট পালট হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা নেন, আপনি পকেটে রাখেন। মাননীয় আদালত, এক সাইজের একই মডেলের দুটি ফোন দেখে আমার মাই ডিয়ার কলিগ যেমন বিভ্রান্ত হয়েছে, নিজের ফোনটা পর্যন্ত চিনতে পারেননি, ঠিক তেমনি একই সাইজের একই কালারের একই রকম জুতা পরে হয়তো বা কেউ বিভ্রান্ত হতেও পারে, এটা আমরা মেনে নিতে পারি। এবার আমি অবশ্যই প্রমাণ করে দেব যে রফিককে শুধু শুধু অপরাধী বানানো হচ্ছে। আমি প্রমাণ করে দেব ওই পায়ের ছাপ রফিকের না। ওয়ার্ডার। মাননীয় আদালত, এই যে জুতা, এই জুতাটা দেখা যাচ্ছে, এই জুতাটার ডান দিকের অংশটা পুরোপুরি ক্ষয় হয় নাই, বাম দিকের অংশটা ক্ষয়ে গেছে। কারণ হচ্ছে রফিক ডান পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁট। আর ঘটনাস্থলে মাননীয় আদালত, যে জুতার ফুটপ্রিন্ট পাওয়া গেছে, সেই জুতার ফুটপ্রিন্টটা হচ্ছে সমান, অর্থাৎ এই জুতার ফুটপ্রিন্ট আর সেই জুতার ফুটপ্রিন্টের সাথে কোনো মিল নেই। তার মানে হচ্ছে মাননীয় আদালত, আমার ক্লায়েন্ট রফিককে কেউ না কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসাচ্ছে। সুষ্ঠু তদন্তের জন্য পুলিশকে আদেশ দেওয়া গেল, সেই সাথে শিশু আলিয়া কোথায় আছে তাকে দ্রুত খুঁজে বের করার জন্য আদালত পুলিশকে আদেশ প্রদান করছে। আপা, আপা এভাবে কেঁদো না প্লিজ। দেখো, আমরা আলিয়াকে ঠিক পেয়ে যাব। কিভাবে পাবো? কিভাবে আমাকে বলতে, কিভাবে আমি আলিয়াকে পাবো? ওকে যে লোকটা কিডন্যাপ করেছে, সে লোকটা অলরেডি কোমায়। আলিয়ার কিচ্ছু হবে। আমার বাচ্চাটা কি অবস্থায় আছে, কি আমার বুকটা ফেটে যাচ্ছে আমার বাচ্চার জন্য। আপা, আলিয়ার কিচ্ছু হবে না। আল্লাহ, তুই তোর বেটাকে সেভ করো আল্লাহ, আল্লাহ। শোন, আলিয়ার কিচ্ছু হবে না, কিন্তু তুই যদি এভাবে কান্নাকাটি করিস, খাওয়া দাওয়া যদি বন্ধ করে দিস, তাহলে কিছু হবে বল? তুই অসুস্থ হয়ে পড়বি না? আর দুলাভাইও তো তোকে নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।
এভাবে কান্না করে না, প্লিজ কান্না করিস না। আমার আলিয়া না আসা পর্যন্ত আমি কিচ্ছু মুখে দিব না। বাচ্চাটা খেয়ে আছে না না খেয়ে আছে তাও জানি না। দুলা ভাই খেয়ে নাও আলিয়ার মা। কিচ্ছু খাবে না। না খেলে হবে বলো? আলিয়াকে আবার নতুন করে খোঁজা হবে, কারণ আজকে আদালতে প্রমাণ হয়ে গেছে যে রফিক নির্দোষ। মানে এতদিন পর্যন্ত যা তদন্ত চলছে সফল? হ্যাঁ, তাহলে কিসের তদন্ত করে ওরা? সবাই তো চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে না, ধৈর্য তো রাখতে হবে। দেখো, আমাদের আলিয়া ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। রফিক কোমায় চলে গেছে, ওকে তো নির্দোষ প্রমাণ করেছে, তাহলে তো আবার আলিয়া কেউ আমার কাছে এনে দিতে পারবে। উনি প্লিজ তুমি এই উপকারটা করো আমার। এমন ভাব করছো মনে হচ্ছে উনি একজন গোয়েন্দা শার্লক হোমস। উনি একজন উকিল তো, অনলি লয়ার। খেয়ে নাও তো, আর ভালো লাগছে না, খেয়ে নাও। তোমরা কেউ চাও না আমার আলিয়া আমার কাছে আসুক, ওকে নিয়ে কেউ ভাবো না। শোনো, দেখতো যাতো কোথায় গেল, দেখতো। যাও না দুলা ভাই, আপনিও কিছু একটা করেন। আরে যাও না তুমি, দেখো না কোথায় গেল, রাস্তায় গেল। স্যার, এটা কি? স্যার আপনি একজন অজ্ঞান মানুষকে নির্দোষ প্রমাণ করেছেন, এজন্য আমরা একটু সেলিব্রেট করছি। সত্যি সত্যি আমি অজ্ঞান মানুষকে নির্দোষ প্রমাণ করেছি, এটা ঠিক। সেলিব্রেট করার মতো কিছু নেই, কারণ হচ্ছে একটি বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়েছে, কি অবস্থায় আছে, তার পরিবারের কি অবস্থা, এটা যখন চিন্তা করি তখন আর মনে হয় না যে সেলিব্রেট করি। এনিওয়ে, আচ্ছা সেলিব্রেট করেই ফেলি। নাও, সাথে সাথে তুমি আমাকে এই ছবিটা দেখাও তো। তুমি ফুটপ্রিন্টের একটা ছবি উঠায় নিয়ে এসেছিলে, ওটা দেখাও। দাও আমার কাছে দাও। Oh my God! যে আলিয়াকে কিডন্যাপ করেছে সে বাড়িটায় খুব ভালোভাবে পরিচিত। তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো, লুক ইট। এই যে দেখছো, এই ফুটপ্রিন্টটা এইখান থেকে এত দূর পর্যন্ত গেছে। এই ফুটপ্রিন্টটা এত দূর পর্যন্ত গেছে, আলিয়া কিন্তু এখানে ছিল। যদি কিডন্যাপার আলিয়াকে কিডন্যাপ করতে চায় তাহলে এখান থেকে এসে এখান থেকে নিয়ে চলে যাওয়ার কথা, তাই না? এইটা ক্রস করে এখানে গেছে, তার মানে কি জানো? তার মানে এই জায়গাটায় এমন কোনো জিনিস ছিল যে জিনিসটা আলিয়ার খুব কাছের এবং আলিয়া এটাকে খুব বেশি পছন্দ করে। যেহেতু আলিয়া একটা বাচ্চা মেয়ে, কান্নাকাটি করতে পারে, বিভিন্ন রকম চিৎকার করতে পারে, সমস্যা সৃষ্টি করতে পারে। এই মেয়েটা খুব কাছের একটা জিনিস, খেলনা টাইপের অথবা অন্য কোনো জিনিস, এই জিনিসটা যদি তাকে দেওয়া থাকে সে হয়তো চুপ থাকবে, যার জন্য কিডন্যাপার একে ক্রস করে এত দূর পর্যন্ত গেছে। ভালো করে খেয়াল করবা, মার্কিং এ যে ছবিগুলি তুমি উঠিয়েছো, সিসি ক্যামেরা ফুটেজ দুইটা বিশ্লেষণ করে এইটাই সিদ্ধান্ত আসতে পারি আমি। দেখো 1 2 3 4 5 এই জায়গাটায় আলিয়া ছিল, তাই না? এখান থেকে সে কিডন্যাপ করছে, অথচ কিডন্যাপার কিন্তু আলিয়াকে ক্রস করে এত দূর গেছে। তার মানে কি এই জায়গায় কিডন্যাপারের কোনো না কোনো জিনিস প্রয়োজন ছিল, যার জন্য সে এখান পর্যন্ত গিয়েছে। তোমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে কোনো জিনিস মিসিং হয়েছে কিনা, এমন কোনো জিনিস যে জিনিসটা আলিয়ার কাছে থাকলে অথবা আলিয়াকে দিলে আলিয়া চুপ থাকবে, কান্নাকাটি করবে না, চিৎকার করবে। ঠিক আছে? কারণ কি জানো, এই বাচ্চাটা কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা কান্নাকাটি করতে পারে, চিৎকার করতে পারে। এই বাচ্চাটাকে থামায় রাখার জন্য কেউ কেউ চকলেট কিনে দেয় না, কেউ বিভিন্ন জিনিস কিনে দেয়। ঠিক তার খুব কাছের কোনো জিনিস এখানে ছিল কিনা, যেটা কিডন্যাপার জানে যে এই জিনিসটা যদি এই বাচ্চাটার কাছে দেওয়া হয় তাহলে বাচ্চাটা চুপ থাকবে। তোমরা এক্ষুনি ওই বাসায় যাবে, বাসায় যেয়ে দেখবে এই জায়গা থেকে কোনো জিনিস মিসিং হয়েছে কিনা। স্যার,
ছবিগুলো কিন্তু আমরা এর আগেও দেখেছি, কিন্তু এভাবে তো বুঝতে পারিনি। আপনি কি করে বুঝলেন স্যার? থার্ড আই ওপেন করেছিলাম তাই। মানুষের দুটো চোখ দিয়েছে সৃষ্টিকর্তা, আর আরেকটা চোখ আছে মন দিয়ে। মন দিয়ে চিন্তা করে যদি তুমি কোনো কিছু দেখতে চেষ্টা করো, তাহলে সেটা তুমি দেখতে পাবে। এখনই তুমি ওই বাসায় যাও, ঠিক আছে? জি স্যার। স্যার আমি সারাদিন এই ড্রেসটা পরে আছি তো স্যার, আমি চাচ্ছিলাম বাসাতে যে একটু ফ্রেশ হয়ে দেন স্যার আমরা। ওকে, আই উইল গিভ ইউ 5 মিনিটস অনলি। থ্যাংক ইউ স্যার। টেক দিস ওয়ান। আর তোমাদের কোক দুটো নিয়ে যাও, খেতে খেতে চলে যাবা। আচ্ছা থ্যাঙ্কস স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা। আপনাদের অনেক ধন্যবাদ। জানেন, আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলাম যাতে ইয়ানুর সাহেব আমার মেয়েকে আমার কাছে এনে দেয়। আমি জানি একমাত্র উনিই পারবে আমার আলিয়াকে আমার কাছে ফেরত নিয়ে আসতে। আপনাদের যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন। আপাতত কিছু লাগবে না, ভাবতে হবে। আচ্ছা একটু ভেবে বলুন তো, আলেয়া কিডন্যাপ হওয়ার পর আপনাদের বাসায় কি এমন কিছু ছিল যেটা আপনারা খুঁজে পাচ্ছেন না? কোনো খেলনা বা কিছু? বা যেটা হচ্ছে আলেয়ার খুব বেশি পছন্দের ছিল? না তো, সেরকম তো কিছু মনে হচ্ছে না। তেনা গো, সব কিছু তো ঠিকঠাকই আছে। খেলনা না, কোনো খেলনা তো মিসিং হয়নি। বা আর অন্য কিছু? টেডি বিয়ার, টেডি বিয়ার। আরে তুমি ভুলে গেছো আলিয়ার সাথে সবসময় একটা টেডি বিয়ার থাকতো। আলিয়া চলে যাওয়ার পর থেকে তো ওটাও নেই। আমার মেয়ে ওটা নিয়ে সারাদিন খেলতো। আসলে আমি ওটার কথা ভুলেই গেছিলাম, আপনারা বলার পর হঠাৎ মনে পড়লো। আচ্ছা ওইটার কোনো ছবি আছে? ছবি থাকতে পারে, একটা সম্ভবত আছে। আমি দেখছি। আচ্ছা টেডি বিয়ারের কথা তো ভুলে গেছি। টেডি বিয়ার তো দেখছি না। একটু ভেবে বলুন। এ কি? এটা কি নাম্বার? একটা অদ্ভুত নাম্বার। দেখুন তো, দেখুন তো, এটা কি নাম্বার? এটা তো ইন্টারনেট থেকে কল করা হয়েছে, আমরা যাতে ট্রেস না করতে পারি। এটা কি কিডন্যাপারের নাম্বার হতে পারে? হতে পারে। আপনি ফোনটা ধরুন। লাউড স্পিকার দিচ্ছি। হ্যাঁ স্পিকার। হ্যালো, আমি রফিকের সঙ্গী। রফিকের সাথে আপনারা মেলা অন্যায় করছেন। এখন যদি আপনাদের মায়াকে আপনারা ফেরত পাইতে চান, তাহলে দুইটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত বলুন বলুন? কইতাছি, প্রথমত 50 লাখ টাকা দিতে হইব। দ্বিতীয়ত রফিক সুস্থ হইলে তারে নিরাপদে ছাইরা দিতে হইব, তাইলেই মায়ার ফেরত পাবে। আর একটা কথা, টাকা কালকেই দিতে হইব। একটা ব্যাগ অলরেডি আপনাদের বাসার নিচে রাইখা দেওয়া আছে। ওই ব্যাগ কইরা কালই টাকা রাইখা আসবেন। কই রাইখা আসবেন সময় মতো জানাই দেব। আর হ্যাঁ, পুলিশে যেন কোনো কিছু জানাইতে যাইয়েন না, তাইলে কিন্তু বিপদ আরো বাড়বে। আমি রাজি, আমি রাজি, যে কোনো শর্তে রাজি, কিন্তু আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আলিয়া, আমার মেয়ে। আলিয়া, ওর কাছে আলিয়া। আমার মেয়েটার কথা শুনতে চাই। আমার মেয়েটা ভালো আছে, তবে মেয়েটার কথা শুনতে চাই। মা, মানে আমার আলিয়া, মা, আলিয়া, মা এখানে, মা এখানে। হ্যাঁ মিতু বলেন। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। আপনারা ওখানে ওয়েট করেন, আমি আসছি। স্যার, কিডন্যাপাররা এই ব্যাগটা দিয়ে গিয়েছে আর বলেছে এই ব্যাগে টাকা ভরে রাখে। কিডন্যাপার ফোন করেছিল, ভালো কথা, কিন্তু ব্যাগ দিয়ে যাবে কেন?
নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আর কি বলেছে? স্যার, সে হচ্ছে রফিকের সঙ্গী, আর রফিকের অসুস্থতার জন্য সে খুব রেগে আছে। বলেছিলাম না স্যার, রফিক এর সাথে জড়িত। না, রফিকের আড়ালে অন্য কেউ অবশ্যই আছে। রফিক যেহেতু অসুস্থ, রফিককে ব্যবহার করে অন্য কেউ সুযোগ নিতে চেষ্টা করছে। তাহলে স্যার এখন আমরা কি করব? অবশ্যই আমাদেরকে আলেয়াকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। মানে আমরা কিডন্যাপারকে টাকা দিয়ে দিব? দেব, তবে তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। কিন্তু স্যার, কিডন্যাপার আমাদের অন্য কোনো স্টেপ নিতে বারণ করেছে। চিন্তা নাই মিতু, আমরা যা করব কিডন্যাপার তা ভাবতেও পারবে না। মিস্টার রশিদ, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর ইভান, মিতু, আপনাদেরকে অন্য একটি জায়গায় যেতে হবে। কোথায় স্যার? আবার কি কোনো সমস্যা হয়েছে? না, হবে। রফিকের জন্য জেগে ওঠাটা খুব বেশি প্রয়োজন, না হলে কি হতে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে স্যার, আমরা এখনই গিয়ে ডাক্তারের সাথে কথা বলছি। গুড, যেভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক সেভাবে করবেন। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই দেখি। আরে ভাই কি হয়েছে? আমার ব্যাগ ধরতেছেন কেন? আমি পুলিশ। আর সমস্যা? আরে ভাই কি? এই তুমি ব্যাগ কোথায় পেয়েছো? আরে আমার সেলসম্যান করে কোম্পানি এই ব্যাগগুলো গিফট করছে। আপনার ব্যাগ লাগবে? না, আমার লাগবে না। যান, আপনি যান। দেখেন, আমরা আপাতত পজিটিভ কিছু বলতে পারছি না। মানে ওনার কি কোনো উন্নতি হচ্ছে না? না, উনি বড় ডে বাই ডে আরও খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, ওনাকে কি কোনো অপারেশন বা অন্য কিছু করে ঠিক করা যায় না? আমরা সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওরাল মেডিসিন দেওয়া সম্ভব না, তাই ক্যানেল দিয়ে আমরা তাকে মেডিসিন দিচ্ছি, কিন্তু কোনোভাবেই কোনো ভালো রেসপন্স পাচ্ছি না আমরা। আমি শুনেছি এরকম পেশেন্টকে শক থেরাপি দিলে অনেকটা সুস্থ করা যায়। ওনার মস্তিষ্ক এমনভাবে ড্যামেজ হয়েছে যে কোনোভাবেই রেসপন্স করতে পারছে না। তার মানে আমাদের কোনো আশার আলো নেই। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছি। ম্যাডাম প্লিজ, আপনি যদি কোনো আপডেট জেনে থাকেন আমাদের সঙ্গে সঙ্গে প্লিজ ইনফর্ম করবেন। অবশ্যই আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো, আপনারা কোনো টেনশন করবেন না। চলে যাবেন। চমৎকার।
ইয়ানো সাহেব, চমৎকার। আপনি না বলেছিলেন যে আপনার মক্কেল নির্দোষ? এখন তো আদালতে প্রমাণিত হলো যে সে নির্দোষ না, সে দোষী। রফিক সাহেব এবং তার পার্টনার মিলে এই কাজটি করেছেন। মাননীয় আদালত, আমি সবিনয় বলতে চাই, আমার বিজ্ঞ বন্ধু প্রথম যে কাজটি করেছেন সেটি হচ্ছে সে একজন দোষী লোককে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। দ্বিতীয়ত, তার কারণে পুলিশ রফিক সাহেবের পার্টনারকে ধরতে ব্যর্থ হয়েছে। মাননীয় আদালত, রফিক সাহেব এখন পর্যন্ত অসুস্থ। রফিক সাহেব সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে তার কোনো পার্টনার ছিল কিনা, নাকি তাকে অন্য কোনোভাবে কেউ ফাঁসাচ্ছে। ইয়ানু সাহেব, আপনি কি আপনার মক্কেলকে এখনো নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন? চেষ্টা করছি না মাই ডিয়ার কলিগ, তাকে নির্দোষী করছি। মাননীয় আদালত, কিডন্যাপারকে দেওয়া সমস্ত টাকার মধ্যে আমরা সিগনেচার করে রেখেছি। এই টাকা যেখানে যেভাবেই খরচ করুক না কেন, কিডন্যাপার খুব সহজেই ধরা পড়ে যাবে বলে আশা করি। কিন্তু এটা তো আপনার রিপোর্টে আমি দেখিনি। মাই ডিয়ার কলিগ, দেখার বাইরেও অনেক কিছু থাকে যেটা দেখা যায় না, হলে সহজেই সবকিছু বিশ্বাস করে মানুষ কিন্তু ভুল সিদ্ধান্তে পৌঁছায়। এই যে দেখেন না, আপনি এতক্ষণ আমাকে গাধা ভাবছিল, উল্টো কি প্রমাণ। ইওর অনার, আমি দুইটা পসিবল ওয়ে ইউজ করেছি। আপনি কি নতুন কোনো আইডিয়া দিতে পারেন মাই ডিয়ার কলিগ, নাকি আমার পদ্ধতিটাই ঠিক আছে? না, ইটস ওকে। ইওর অনার, একটা দুঃসংবাদ আছে। কোমায় থাকা রফিক সাহেব কিছুক্ষণ আগে মারা গেছেন। অতএব তার কাছ থেকে কোনো রকম তথ্য পাওয়ার কোনো আশা নেই মাননীয় আদালত। মাননীয় আদালত, কিডন্যাপার ফোন করেছে। উনাকে যদি অনুমতি দেন, ফোনটা খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট এই মামলার কারণে। আমি অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। আসুন 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 আসুন। আপনারা কি ভাবছেন আমার সাথে চালাকি করবেন? মানা করবার পরে পুলিশ আমার পেছনে লাগছিল, নোটগুলোতেও মার্ক কইরা রাখছে। আর সবচেয়ে বড় কথা, আমার পার্টনার রফিকরে আপনারা মাইরা ফেলাইছেন। এখন যদি সত্যি আপনারা আলিয়ারে ফেরত পাইতে চান, তাহলে আমারে 1 কোটি টাকা দিতে হইবে। যত টাকা লাগে আমরা দেব। আপনি প্লিজ আমার বাচ্চাটাকে আমার কাছে ফেরত দিন। প্লিজ আমার বাচ্চার কোনো ক্ষতি করবেন না। যত টাকা চান আমরা দেব। মিছা কথা কইেন না, আপনারা আগেরবার আমারে ঠকাইছেন, তাই এইবার একটা শেষ সুযোগ। আর পুলিশ নিয়ে কোনো চালাকি করলে সোজা আপনার মাইয়ারে কইলাম মাইরা দেব। আমি 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 ব্যারিস্টার ইয়ানুর বলছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার চাহিদা মতো সমস্ত টাকা আমার অ্যাসিস্ট্যান্ট ইভান আপনার কাছে পৌঁছে দিবে। কোনো রকম পুলিশের ঝামেলা করব না, কিন্তু আপনাকে কথা দিতে হবে সাথে সাথে আলিয়াকে ফেরত দিবেন। এই কথায় কি আপনি রাজি আছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি কি রাজি আছেন? রাজি। কখন, কই, কিভাবে টাকা নেব তা আমি পরে জানাই দেব। হ্যালো, ফোনটা কেটে দিয়েছে। আপনারা শান্ত হন প্লিজ। আলিয়াকে কি করবে? প্লিজ তুমি টাকাগুলো পাঠিয়ে দাও, দিয়ে দাও সব টাকা।
দাঁড়ান, ব্যাগটা ওখানে রেখে যান। কিন্তু আলিয়া কোথায়? ওকে না দেখে আমি ব্যাগ রাখবো না। মামুনি, তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বু আমাকে পাঠিয়েছে। চলো। বাচ্চাটা কোথায় আছে? প্লিজ আমার মেয়েটাকে এনে দাও না আমার কাছে, প্লিজ। ওকে ছাড়া আমি বাঁচবো না, তুমি দেখছো না আমি ওকে ছাড়া থাকতে পারি না। আমার মেয়েটা কোথায় আছে? কোথায় আমার বাচ্চাটা? আমার মেয়ে, আমার কলিজাটা, আমার বাচ্চা। মাকে তুমি কোথায় ফেলে স্যার, আমরা সফল হয়েছি স্যার। আলিয়ার কোনো বাবা মার কাছে। ভেরি গুড জব ইভান, আই এম প্রাউড অফ ইউ। আজ থেকে আপনাকে মিতু আর বোকা বলবে না। হ্যাপি? স্যার আপনিও? আমার কি শান্তি লাগছে জানো, বাচ্চাটা আমার মুখে। আপনার এখানে? স্যার, আমি আপনাকে একটু কল করে দিচ্ছি, একটু সমস্যা হয়েছে। থেকে টাকা নেই ইভান, আর ব্যাগটা এই বাড়িতে ফেরত এসেছে। আমরা এখন এই মুহূর্তে এই বাড়িটা সার্চ করবো। মানে আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা এই বাড়ি সার্চ করবেন? কি মানে কি আমাদের টাকা আমাদের এখানে আসতে যাবে কি করতে? এটা তো চলে গেছে। সেই উত্তরটা আপনি সময় মতোই পাবেন। তাই তোমরা সার্চ শুরু করো, যাও। স্যার কি বলছে এসব? হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না। এই সত্যি করে বলুন তো, আপনাদের দুইজনের মধ্য থেকে কে বাইরে গিয়েছিল? অক্ষয়, আপনি বাইরে গেছিলেন কেন? দেখুন, মিথ্যা বলবেন না প্লিজ, এতে আপনাদেরই বিপদ হতে পারে। আচ্ছা মানে এখানে কি হচ্ছে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছু, কি বলুন না, বুঝতে পারছি না আমাদের বাড়ি মানে সার্চ হচ্ছে কেন? ওনার আগার স্টুডিও থেকে পাইছি স্যার। মাস্ক? এই মাস্ক তো আমার না। এই মাস্কটা তো ওই দিন কিডন্যাপার পরা ছিল, এখানে কিভাবে আসলো? হোয়াট? এই মাস্ক আমার না। বিভাগ সাহেব, আমি কিন্তু আপনার ফোন নাম্বার ট্র্যাক করলে সমস্ত তথ্য পেয়ে যাব। এখনো সময় আছে, সবকিছু সত্য করে বলুন। এই তুমি কিছু বলছো না, কি বলছে এগুলো? হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমার বাচ্চার যাতে ক্ষতি না হয় সেই জন্য গিয়েছিলাম। কিন্তু কিন্তু তাই বলে তো আমি কিডন্যাপার না। নো, নেভার। ইউ আর আন্ডার অ্যারেস্ট সাহেব। কেন? আমি বুঝতে পারছি, দেখেন আপনাদের কোনো ভুল হচ্ছে। আমি আপনাদেরকে বলছি আপনাদের কোনো ভুল হচ্ছে। কেন? বাকি কথা না হয় আদালতই হবে। আসুন প্লিজ আমার কথাটা একবার শুনুন। দেখেন ওর কোনো দোষ নেই, ওর বাবা। দেখেন আপনারা আমার কথাটা একবার শুনুন না প্লিজ। কি হচ্ছে এসব? ভাবতেই পারছি না স্যার, টাকার জন্য কেউ নিজের মেয়েকে কিডন্যাপ করতে পারে? আমি সব খবর নিয়েছি। হক সাহেব মানে আলিয়ার বাবা, ওনার ছবি কেউ কিনছিল না, এর জন্য উনি টাকা পয়সার অনেক সমস্যায় ভুগছিল। আর উনি পুরোপুরি ওনার স্ত্রীর উপর নির্ভর ছিল স্যার। উনি একজন আদর্শ বিজনেস উমেন। স্যার এই জন্যই হচ্ছে হক সাহেবের স্ত্রীকে তার বাবা সমস্ত ক্ষমতা দিয়েছে আমার মনে হয়। টাকার অভাবে মানুষ করতেই পারে, এই জন্য কি নিজের মেয়েকে কেউ কিডন্যাপ করাবে স্যার? ইভান, সবসময় যুক্তি দিয়ে সবকিছু দেখা যায় না, অনেক সময় আবেগ দিয়ে দেখতে হয়। আজ আমি হক সাহেবের স্টুডিওতে গিয়েছিলাম। স্টুডিওতে দেখলাম
ওনার কিডন্যাপ হওয়ার মেয়ের ছবিটা উনি অর্ধেক এঁকে রেখেছে। একটা বাবা তার মেয়ের ছবি অর্ধেক এঁকে রেখেছে, রেখে কান্না কান্না অবস্থায় রেখেছে। সেই বাবাকে কিডন্যাপ করতে পারে? সে তো বাবা। কিডন্যাপ হওয়ার পরে মেয়ের পোর্ট্রেট আঁকে, তার চোখে পানি দেখায়। এই লোকটা কি কিডন্যাপার হতে পারে? সমস্ত যুক্তি প্রমাণ হয়তো বা তার বিরুদ্ধে যাচ্ছে, এরপরেও আমার কাছে মনে হয় ও তো বাবা। ঠিক আছে, তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন আলিয়ার বাবা অপরাধী না? ইয়েস, আমি বলতে চাচ্ছি না, আমি মিন করছি। তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে। ইভান, তুমি একজনকে ফলো করবে। জি স্যার। মিতু, তুমি কয়েকটা জায়গায় যাবে। কোথায় যাবে আমি টেস্ট করব। আমরা রেডি স্যার। তুমি যাবে, মনে রাখবে আমার হাতে একদিন মাত্র সময়। এই একদিনের মধ্যে যদি আমি পুরো কাজটা গুছাতে না পারি তাহলে কিন্তু আমি এই মামলায় হেরে যাব। মাইন্ড ইট। জি স্যার। রেডি? জি স্যার। গো। নীলা রহমানের ফ্ল্যাটটা যেন কোন ফ্লোরে? আপনারা কারা? আমি তো ঠিক চিনলাম না আপনাদের। আমরা ওনার বন্ধু। তা আপনারা ওনার বন্ধু, ওনারা কোথায় থাকে, এটা আপনার কয়তলায় থাকে এটা আপনারা জানেন না? না আসলে ঠিক তা না, অনেকদিন যাবত তো হচ্ছে ওর সাথে যোগাযোগ নেই, আর আমরা অনেকবার ফোনে ট্রাই করেছি, ওর ফোনে ফোন ঢুকছে না। আমি বলতে পারবো না কোথায় আছে, আমি জানি না। আসলে এই বাসায় তো সে থাকে। বাসায় এটা হয়তো আপনি ফোনে কন্ট্যাক্ট করেন, কোথায় আছে জানি না। আমরা অনেকবার ট্রাই করেছি কিন্তু ওর ফোনে ফোন ঢুকছে না, কিভাবে কন্ট্যাক্ট? আমি বলতে পারবো না ভাই, এটা আমাদের স্যারের নির্দেশ আছে, বাড়িওয়ালার নির্দেশ আছে, বলা যাবে না। আচ্ছা ভাই, আমাদের অনেক জরুরি, আপনি একটু যদি বলতেন যে উনি কোথায় আছে। জরুরি আপনি ফোনে আলাপ করেন, আমি বলতে পারবো। আমরা অনেকবার ফোন করেছি তো, আসলে ফোনে কল ঢুকছে না। আমাদের এখানে বলার এরকম এখতিয়ার নেই। আচ্ছা ভাই, আপনি যদি কিছু মনে না 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 না, আমার টাকার দরকার নেই তো। না আমি এটা ভাই, সিসি ক্যামেরা আছে, দেখলে অবশ্য আমার চাকরি থাকবে না। না না না, আমি নিতে পারবো না। আপনি এটাও রাখেন, এটাও রাখেন। ভাই আমাদের অনেক প্রয়োজন, একটু বলেন না ওনাকে কোথায় পাবো? বলা তো নিষেধ, আমাদের তো এগুলো বলার এখতিয়ার নাই। কিন্তু ওনারা তো গত 2 মাস আগে বাড়িওয়ালা 2 মাসের ভাড়া পাচ্ছিল, এই জন্য চলে গেছে। কিন্তু ম্যাডামও কিছু বলে নাই, হ্যাঁ, যে সে বড় ঘরের মেয়ে, হয়তো লজ্জায় কারো কাছে কিছু বলে নাই, চলে গেছে। কোথায় গিয়েছে না সেটা আমি বলতে পারবো না, আপনারা ফোনে আবার। প্লিজ ভাই। না ভাই, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনারা ফোনে কন্ট্যাক্ট করেন, আমরা অনেকবার তো ফোনে আবার করেন। আমার এটা মালিকের নির্দেশ নাই যে বলতে হবে। আচ্ছা 2 মাস পর মানে উনি কোথায় গিয়েছেন তাও আমরা জানি না কোথায়। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মাননীয় আদালত, আমি বুঝতে পারছি না আমার বিজ্ঞ বন্ধু এই আদালতে কি চাচ্ছে। তিনি একই সাথে একটি কেসে 2 জন মক্কেলকে নিয়ে লড়ছেন। এই ঘটনা আদালতে সাধারণত দেখা যায় না। যা ঘটনা তাই তো আমি ঘটাই মাননীয় আদালত। আমাকে নিয়ে অত বেশি না বাবাটাই ভালো। মাননীয় আদালত, প্রথম জন নির্দোষ প্রমাণিত হওয়ার পর দ্বিতীয় এক অপরাধীকে আনা হয়
তাকেও আমাদের বিজ্ঞ বন্ধু নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। আমার তো মনে হয় কোনো অপরাধীকে আদালতে আনার প্রয়োজন নেই। আমার বিজ্ঞ বন্ধুর কাছে নিয়ে গেলেই তিনি বলে দেবেন কে অপরাধী। তিনি যদি নাও জানেন, একজনকে বলে দেবেন যে উনি অপরাধী। আমার বিজ্ঞ বন্ধু হয়তোবা ভুলে গেছেন মাননীয় আদালত যে আমাদের দেশের আইনি ব্যবস্থায় বানিয়ে বানিয়ে কাউকে অপরাধী করা যায়, আর যায় না বলেই আমি আজকে প্রমাণ করে দেব আমরা কিছু না বানালেও অপরাধীরা আমাদেরকে বোকা বানাতে চেষ্টা করে। কেউ কেউ তাতে অবশ্য বোকা হয়েও যায়। ইওর অনার, কিন্তু অপরাধীরা ভুলে যায় আইন একটি সুতার সাহায্য হলো প্রকৃত অপরাধীকে সেই সুতার সাহায্যে খুঁজে বের করে। মাননীয় আদালত, আমরা কি এখন এখানে দাঁড়িয়ে প্রফেসর ইয়ানুর সাহেবের লেকচার শুনব, নাকি তিনি তার মক্কেলকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবেন? আর যদি তা না করেন, তাহলে আমাদের এইসব আজে বাজে গল্প শোনার সময় নেই। এই সুই সুতোর গল্প আমরা এখন শুনতে চাই না। অনেক শুনেছি, অনেক হয়েছে, আরও অনেক দিন যাবৎ এই মামলা চলছে। দুঃখিত মাই ডিয়ার কলিগ আপনাকে এত পরিশ্রম করানোর জন্য। আসলে সত্যি কথা বলতে কি বন্ধু, এই পেশাটা এমন, একটু পরিশ্রম যদি না করি তাহলে কখনো কখনো ঠিকটা ভুল হয়ে যায়, আবার ভুলটা ঠিক হয়ে যায়। আজ আপনার সমস্ত পরিশ্রম শেষ হবে ইনশাআল্লাহ। এবার মাই ডিয়ার কলিগ, আমি কখনোই গল্প বলি না। এই সেই সুতা, যে সুতা আমার এই মামলার সমস্ত রহস্যের জড়। এটা হচ্ছে আমাদের ছোট্ট আলিয়ার টেডি বিয়ারের গায়ের সুতা। ফরেন্সিক রিপোর্টে এটার টেডি বিয়ারের সাথে ম্যাচ করা আছে। কে বললো? এটা এমন একজনের ফ্ল্যাটে পাওয়া গেছে যার ঠিক আমার মক্কলের মতোই টাকার প্রয়োজন ছিল, কিন্তু সে পাচ্ছিল না। কারণ হক সাহেবের মতো তাকেও টাকা চেয়ে চিনতে নিতে হতো আলিয়ার মা অর্থাৎ মিসেস হক সাহেবের কাছে। তার প্ল্যানিংটা অবশ্য ভালো ছিল, তবে এই সুতাটাই প্রমাণ করে দিয়েছে যে তার বাসার মধ্যে আলিয়া বন্দী ছিল। মানে কে? কার কথা বলছে? কে? ইওর অনার, আমি আলিয়ার খালা নীলা রহমানকে কাঠগড়ায় জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। নীলা রহমান, প্লিজ কাঠগড়ায় আসবেন। বাকিটা কি আপনি বলবেন নাকি আমি বলবো? আপনি বললে আর কোনো প্রমাণ আমাকে কষ্ট করে দিতে হয় না। বলুন, আদালতের সময় নষ্ট করবেন না, নাহলে আমার কষ্ট করতে হবে। প্লিজ। ছোটবেলা থেকে বাবা সব সময় আপুর সকল চাহিদা পূরণ করত। আপু যখন যা চাইতো বাবা তাকে দিত। আমি কোনো কিছু চাইলে আমাকে দিত না। বাবা বলতো আপু নাকি খুব বুদ্ধিমতী আর আমি বোকা। বাবা মৃত্যুর পরে এমন উইল করে যান যে আমাকে এখনো আপুর কাছ থেকে সব কিছু চেয়ে চেয়ে নিতে হয়। এমনকি কোম্পানি তো আমার কোনো পজিশন ছিল না। তাই ইওর অনার, আমি নিজে কিছু একটা করতে চেয়েছি। আমার জীবন অন্যের হাতে বন্দি থাকবে কেন? জীবন তো আমার। তাই আমি বিজনেস করতে চেয়েছিলাম। আমি আপাকে বলেছি যে আমি বিজনেস করতে চাই। আপা আমাকে বলে বিজনেস রান করার মতো নাকি সে বুদ্ধি আমার নেই। তাই ইওর অনার, আমি প্ল্যান করি। আমি আপাকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যাকে সবাই বোকা ভাবছে তার মাথায় বুদ্ধি থাকতে পারে। তাই ফুলের মতো আলিয়াকে আপনি কিডন্যাপ করতে পারলেন? আপনার একটু কষ্ট হলো না? আমি তোর কোনো ক্ষতি করিনি। আই লাভ হার টু। কিন্তু ইওর অনার, আমরা তো টেলিফোনে কণ্ঠ শুনেছি, সেটা তো ছেলের কণ্ঠ। হ্যাঁ,
ওইটা আমার একটা ফ্রেন্ড ছিল। কিডন্যাপের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ওই আমাকে হেল্প করেছে, ফোন করা থেকে ধরে টাকা চাওয়া সব কিছু। প্রথমে ড্রাইভারকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তাকে নির্দোষ প্রমাণ করায় দুলাভাইকে ফাঁসানো ছাড়া আমার হাতে আর কোনো কিছু। কেন? ওয়াই? কিভাবে পারলে তুমি? আলিয়া আর তোমার মাঝে তো আমি কোনো পার্থক্যই রাখিনি। তুমি একাধারে আমার বোন, একাধারে আমার সন্তান। কিভাবে? কেন? প্লিজ প্লিজ আপনার পুরো কথা শেষ করুন। সেদিন দুলাভাই ইভান সাহেবকে ফলো করবেন আমাকে বলেছিল। আমাকে এও বলেছে যে আমি আপুকে যাতে না জানাই, আপু জানলে রাগ করবেন। তারপর সেদিন ইভান সাহেব আপুকে বলেছিল টাকার ব্যাগে ফোন রেখে ট্র্যাক করবে, এবং আমি সেটা জানার পরে আমি আমার প্ল্যান চেঞ্জ করে দুলাভাইয়ের দিকে সন্দেহর তীর ঘুরিয়ে দিতে বাধ্য হই। সরি দুলাভাই, আমাকে মাফ করবেন। বিশ্বাস করেন, আপনার এবং আলিয়ার উপর আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাননীয় আদালত, আমার আর কিছু বলার নেই। কেমন বোন তুমি? নিজের বোনের বুকের থেকে নিজের বোনের সন্তানকে দূর করছি, এর জন্য ছোটবেলা থেকে তোকে পালে বড় করছি। আরে আমি তো তোকে আমার বাচ্চার মতো করে পালছি। আমি কখনো তোকে নিজের সন্তান ছাড়া ভাবি নাই। তুই কিভাবে পারলি আমার বুকের থেকে আমার মালিককে জড়াইতে? আমার বাচ্চাটা কয়দিন মাথা ছিল তুই জানিস? আমার বুকের থেকে আমার বাচ্চাটাকে কিভাবে জড়াইতে পারলি তুই? কেমন বল? তুই বুঝবি না আপা, তুই বুঝলে আজ আমি এখানে থাকতাম না, আজ আমার এই অবস্থা হতো না। জ্ঞানু সাহেবকে ধন্যবাদ এরকম একটি পেঁচানো মামলা সুরাহা করার জন্য। আদালত হক সাহেবকে নিঃশর্ত মুক্তি দিয়েছে, পাশাপাশি লীলা রহমান এবং তার সঙ্গীকে খুঁজে বের করে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে। কি কি হয়েছে আপনার? আপনি মানে? তুমি আপনি করে বলছো কেন আমাকে? দূরে একটা জায়গায় বেড়াতে আসলাম, এখানে আপনি মানে নাকি? কেন? আপনার সঙ্গে তো আমার তাই কথা ছিল, ট্যুরে আসলে আমি আপনাকে আপনি করে বলবো। নো তুমি। তুমি কিন্তু আমাকে কষ্ট দিচ্ছ। আপনি কষ্ট পেলে আমার কি? আবার আপনি? তুমি কিন্তু সত্যি সত্যি কষ্ট দিচ্ছ আমাকে। কষ্ট পাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তো মাস্টার সাহেব, আপনি জানেন না? মাঝে মাঝে কষ্ট পেলে শরীর খুব ভালো থাকে। কিন্তু আপনি করে বলাটা কষ্টকর না? আরে থামো থামো, এত তাড়াহুড়া করে হাঁটছো কেন? তাড়াহুড়া করে হাঁটলে আয়ু কমে যায়, বুঝছো? স্যার, আপনি এটা কি বললেন? তাড়াতাড়ি হাঁটলে আয়ু কমে যায়? আমি তো জীবনেও এই কথা শুনি। ম্যাডাম, আপনি শুনছেন? হ্যাঁ, না না, আমি তো এরকম কিছু শুনিনি। বরং আমি শুনেছি যে হাঁটলে নাকি আয়ু বাড়ে। আমার মনে হচ্ছে আপনার বয়স বেড়ে গেছে, তাই হাঁটতে পারছেন। নকুল স্যার ঠিকই বলেছেন। স্যার, আমার কি মনে হয় জানেন, যে আমাদের এখন আসলে রিসোর্টে যাওয়া উচিত। কারণ আমরা তো গাড়িতে অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম, এখন যদি রিসোর্টে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশে আবার বের হই, আপনি বললেন অনেক জায়গায় আমরা ঘুরতে যাব, শিক্ষা সফরে এসে যদি আমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি তাহলে তো কোনো লাভ হলো না। আচ্ছা, জানো শিক্ষা সফর কি? স্যার, শিক্ষা সফর বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যে সফরে বের হয়েছি, এখন শিক্ষার চোখ দিয়ে সব কিছু আমরা দেখব, তাই না ম্যাডাম? সরি স্যার, আমি আপনার কথা একদমই মানতে পারছি না। আমরা সব কিছু কেন দেখব? এখানে তো কত কিছুই আছে দেখার মতো। সব কিছু কেন দেখব? আমরা দেখব যা কিছু ভালো সেটা।
এক্সকিউজ মি। ঠিক আছে, চলো। ম্যাডাম যে কথা বলেছে, না ম্যাডাম মানে প্রিয়াঙ্কা যে কথা বলেছে সেটা তো আমাদের শুনতেই হবে। চলো চলো আমরা যাই, রিসোর্টে যাই। কি ব্যাপার প্রিয়াঙ্কা, কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা না। না, ওই রোমিও জুলিয়েট তোমাকে কিছু বলছে নাকি? আমাকে কিছুই তো বলে না। কেন স্যার? না, এর আগেও আমি খেয়াল করেছি, ও সব সময় তোমাকে ডিস্টার্ব করে, সময় ও সময়ে ও তোমাকে ডিস্টার্ব করে। তুমি একবার বলো, আমি কিন্তু ওর চাকরিটা খেয়ে ফেলবো। স্যার, এসব কি বলছেন? চাকরি কেন খেতে যাবেন? এখানে কত কিছু আছে খাওয়ার মতো। আপনি একটা মানুষের চাকরি কেন খেতে যাবেন বলেন? তুমি একবার বলো, ও যদি তোমাকে কোনো ডিস্টার্ব করে আমি দেখে নেব। তুমি এই ব্যাপারে কোনো চিন্তাই করবে না। ও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমার মোবাইলে রিসার্চ করতে হবে, বুঝছো? আমি দেখি এখানে কোথাও রিসার্চ করা যায় কিনা। কি ব্যাপার ম্যাডাম, কি করছিলেন এখানে? আর কি করব বলেন, এই তো একা একা জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। আচ্ছা আপনিই বলেন, একা একা কোনো কিছু ভালো লাগে? আমার স্বামীর মৃত্যুর পর আমি কেমন যেন একা হয়ে গেলাম, জীবনে আনন্দ ফুর্তি সব শেষ হয়ে গেল। আচ্ছা আপনিই বলেন, একা একা জীবন চলে? জি আসলেই একা থাকা যায় না। আর সেই জন্যই তো ভাবছি একটা বিয়ে করে ফেলবো, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, করে ফেলেন করে ফেলেন। করতে তো চাই, কিন্তু ছেলে পাবো কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আপনি চাইলে আপনি ছেলে পেয়েই যাবেন। আপনি বলছেন মানে আপনি আশা দিচ্ছেন তো? জি জি, আমি আপনাকে আশা দিচ্ছি, আপনি চাইলেই ছেলে পাবেন। আপনি যেহেতু আশা দিচ্ছেন তাহলে আর সমস্যা হবে না, পেয়েই যাব। কি বলেন? আপনি তাহলে ম্যাডাম এখানে কিছুক্ষণ থাকবেন নাকি ছেলে টেলে খুঁজে বের করবেন? কি যে বলে ম্যাডাম, এখানে কি ছেলে পাওয়া যাবে? আর কলিগদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনার তো অনেক চেনা জানা, আপনি একটু চেষ্টা করেন না, আপনি চাইলেই হয়ে যাবে। ম্যাডাম আমি চেষ্টা করব। ঠিক আছে থাকেন। হ্যাঁ আপনি এই ভুলে যাবেন না কিন্তু। এই যে ম্যাডাম, আপনার সাথে না আমার সিরিয়াস কিছু কথা ছিল। এখানে আসার পর থেকে তো সবাই আমার সঙ্গে সিরিয়াস কথাই বলছে। বলেন, আপনারটাও বলেন। না না, সবার কথা আর আমার কথা একরকম না, আমারটা অতি সিরিয়াস। সবারটাই অতি সিরিয়াস। বলেন আপনার অতি সিরিয়াস কথা। এই আসলে হচ্ছে কি, এই আমি আপনাকে কিছু বলার চেষ্টা করতেছি। চেষ্টা? চেষ্টা না তো, বলেন চেষ্টা করছি। আমি আপনাকে কিছু বলার চেষ্টা করিতেছি। আচ্ছা, সবার উচ্চারণে এভাবে ভুল হয়েই থাকে, এটা নিয়ে আপনি আমার সাথে ফাজলামো করছেন কেন? আমি কারোর সঙ্গে ফাজলামো করি না ভাই। আপনি রিসর্টের দিকে যাবেন না? যান, ওদিকটায় যান। কিন্তু আমার কথাটা প্লিজ, আমি এখন শুনতে পারবো না। হ্যাঁ, পরে। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি স্যার, আমি উর্মি, আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ও হ্যাঁ, তোমাকে তো চিনেছি, উর্মি। হ্যাঁ, আমাদের ছাত্রী তো। তুমি এখানে কি করছো? ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। কিন্তু মানে একা না ফ্যামিলি নিয়ে? না স্যার, আব্বু আম্মুর সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা মা আসছে? কই বাবা মা কোথায়? স্যার ওনারা হোটেলেই আছে। স্যার আমাদের তো ভ্যাকেশন চলছে, এই জন্যই ঘুরতে আসছি। খুবই ভালো করেছো, আমরাও তো সবাই মিলে ঘুরতে এসেছি, আর অন্য সব টিচাররাও আছে সাথে। স্যার একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রিকোয়েস্ট করো। স্যার আমাদের সাথে যদি আজকে রাতে একটু ডিনার করতেন, আব্বু আম্মু অনেক খুশি হতো। আসলে উর্মি, হয়েছে কি জানো, সমুদ্রের ধারে আসলে না, সমুদ্রের নোনা জলের হাওয়াই মানে আমার ক্ষুধাটা চলে যায়। আমি কোনোদিনই রাত্রে খাই না, ডিনার করি না আর কি, আমি বুঝছো। আচ্ছা আসি তাহলে। স্যার একটা রিকোয়েস্ট করি, একটা সেলফি তুলি।
সেলফি আসলে এই যে সমুদ্র আছে, আকাশ বাতাস, সেটার সাথে ছবি তোলাটাই ভালো। সেলফি তুলতে গেলে সেলফি তোলাটা আসলে আমার মানায়ও না, বুঝতে পারছো? প্লিজ স্যার একটা। আচ্ছা ঠিক আছে, তোলো। থ্যাংক ইউ স্যার। এই যে রোমিও জুলিয়েট। এটা কি হলো স্যার? আপনি আমাকে রোমিও জুলিয়েট বলে কেন ডাকছেন? আমার নাম রোমিও স্যার, শুধু রোমিও। আপনি জুলিয়েট কোথায় পেলেন? আহা, ওই হলো ধরেন। শুনুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা বলেন, জরুরি কথা। আপনি কি চাকরিটা মনোযোগ দিয়ে করবেন না ছেড়ে দিবেন? আস্তে স্যার, একটু আস্তে বলেন। আপনার বয়স হয়ে গেছে, শরীরে এখন অত বেশি জোর নাই। কখন হার্ট অ্যাটাক করে কি হয়ে যাবে তখন সামলাবে কে? আর আপনি তো বিয়েও করেননি। আপনি যদি মরে যান হার্ট অ্যাটাক করে, তখন কাদার লোকও পাবেন না। আপনি 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 আমাকে জ্ঞান দিচ্ছেন না? খালি জ্ঞান দেন আপনার। যত সব। স্যার 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 শুনুন স্যার, আপনার ভালোর জন্যই তো বলছি স্যার, একটু শোনেন স্যার আমার কথাটা। স্যার সবাইকে রুমে আসতে বলে আপনি কোথায় গেলেন স্যার? আরে আমি তো একটু দোকানে গিয়েছিলাম। কিন্তু স্যার, এটা তো কথার বরখেলাপ। আপনি যদি সময়ের কাজ সময়ে না করেন তাহলে কিভাবে চলবে স্যার? রোমিও স্যার তো ঠিকই বলেছেন। স্যার, আমরা যদি টাইম টু টাইম সবগুলো লোকেশন ঘুরে দেখতে না পারি তাহলে তো আমাদের শিডিউল মেনটেন হবে না। আর তাছাড়া আমাদের শিক্ষা সফরটাও তো সাকসেসফুল হবে না। আরে আমি তো একটু দোকানে গিয়েছিলাম ফোনে রিসার্চ করতে, হ্যাঁ, তারপরে এই বিচে একটু হাঁটাহাঁটি করলাম। আচ্ছা বলো তো, তোমরা এমন করতেছো কেন আমার সঙ্গে? স্যার, আপনাকে তো আমি দেখলাম যে প্রিয়াঙ্কা ম্যাডামের পিছনে পিছনে যেতে। আপনি মনে হয় ওনাকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, তাই না স্যার? আচ্ছা তোমরা সব কি শুরু করছো বলো? যার যা খুশি তাই বলে যাচ্ছ, হ্যাঁ, যত সব। স্যার 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 স্যার, এত মাথা গরম করে চললে হয় নাকি? প দিয়ে, আপনার প দিয়ে গান শুরু করতে হবে। প দিয়ে তো হতি। প দিয়ে গানের কলিটা বলে দেন না। আপনি কলি বলে দিতে পারেন, আমি তো গাইতে পারি। প 1 প দিয়ে 2 ভুলে গেছি। 3 ভুলে গেছি। 4 চ দিয়ে বলো, চ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চ দিয়ে 5 না চ দিয়ে হবে না। চ দিয়ে চ দিয়ে কেন? প দিয়ে বলেছে তো। হ্যাঁ বলতে পারি। থামেন না। না না না, প দিয়ে গাইতে হবে। চ দিয়ে না না না, 9 10 পারলো না। ম্যাডাম চ দিয়ে সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা পারি না ভুলে যেতে। আচ্ছা আমি একটা কথা, আচ্ছা এই তোমরা সবাই চুপ করো। আচ্ছা আচ্ছা, স্যারের কথা শুনুন। জি স্যার বলেন। আজকে তো আমাদের দিন অনেক আনন্দে কেটে গেল, তাই না? এবং আমরা ঠিক মতো সারাদিন খুব আনন্দ করছি। কালকের প্ল্যানটা হচ্ছে আমরা সকালে উঠে এই হিমছড়ি যাব, ইনানি বিচ যাব, মেরিন ড্রাইভ যাব, আর ওই প্যারাশুটে উঠবো। স্যার একটা প্রশ্ন করি স্যার, স্যার এত জায়গা কি আপনি এই শরীর নিয়ে এই বয়সে যেতে পারবেন স্যার? মানে আরে কেন পারবো না, আমার তো অনেক এনার্জি। কিন্তু স্যার কিছু মনে করবেন না, আপনাকে দেখে মনে হয় যে আমার বাবার চেয়ে একটু বেশি বয়স। আমি তোমার বাবার বয়সী, এটা কি বলো তুমি? স্যার, আপনারা ডায়াবেটিক? আর না না, আমার কোনো ডায়াবেটিস নাই, আমি সুস্থ আছি। ও আচ্ছা। শোনো, কাল সকালে গাড়িতে উঠে আমরা সকাল বেলা বের হব এখান থেকে, গিয়ে হিমছড়ি যাব, প্রথম ইনানি বিচ যাব, মেরিন ড্রাইভ যাব, তারপরে আমরা প্যারাশুটে উঠব। স্যার আমারও একটা প্রশ্ন ছিল। আমরা কি স্যার ওই চিড়িয়াখানায় যেতে পারি না? স্যার আমরা সাফারি পার্কে যেতে পারি। চিড়িয়াখানা? আমরা এখানে পার্ক চিড়িয়াখানায় যাব? না না, আমার কথা হচ্ছে ওখানে মানে কালেকশনটা ভালো, খারাপ না। হ্যাঁ, তাতে সমস্যা কি? গেলাম সাফারি পার্কে, ম্যাডাম বলেছে, ম্যাডাম সমর্থন করেছে। ও, আপনি আগে এখানে আসছিলেন না? জি, আমার বাবার সঙ্গে এসেছিলাম। ম্যাডাম বলেছে তো আমি ম্যাডামকে সমর্থন করলাম। আচ্ছা 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 ঠিক আছে, আমরা সাফারি পার্কে যাওয়ার সময় পেলে অবশ্যই যাব, এতে কোনো সন্দেহ নাই।
ঠিক আছে? ওকে? জি স্যার। স্যার আপনি আসছেন, অনেক খুশি হয়েছি। ধন্যবাদ তোমাকেও আমাকে এভাবে ডেকে কফি খাওয়ানোর জন্য। আর আসলে কি হয় জানো, মানুষকে খুশি করতে আসলে ভালোই লাগে, বুঝছো? কিন্তু মুশকিলটা হচ্ছে যে সবাই তো খুশি হতে চায় না। ধরো তোমার কাছে একটা কিছু আছে, তুমি সেটা একজনকে দিতে চাও, কিন্তু সে সেটা নিতে চায় না, অথচ ওই জিনিসটাই আরেকজন নেওয়ার জন্য প্রস্তুত, মানে যাকে আবার তুমি দিতে চাও না। মুশকিল না? মেলে না বিষয়টা, কেমন যেন। কি হয়েছে স্যার? না না, কিছু হয়নি আমার, মানে এমনি বললাম আর কি। সারাদিন তো ভালোই কাটলো, ঘুরলাম ফিরলাম, কিছু হয়নি। ঠিক আছে। নিশ্চয়ই অনেক মজা করেছেন আজকে। মজা তো করলাম, ঘুরলাম অনেক, বুঝছো? চারিদিকে ঘুরলাম, চারিদিকে ঘুরেছি, কিন্তু দৃষ্টিটা আসলে এক জায়গাতেই ছিল। নিশ্চয়ই সমুদ্রের দিকে, তাই না স্যার? হ্যাঁ, সমুদ্র বলতে পারো, সমুদ্র বলতে পারো, মাটি বলতে পারো, আকাশ বলতে পারো, বাতাস বলতে পারো, মেঘ বলতে পারো, জল, যা খুশি বলতে পারো। কিন্তু সব দেখেছি, সব, কিন্তু দৃষ্টিটা আসলে একদিকেই ছিল। সব কিছু দিকে একটা আসলে স্যার বুঝলাম না। এটাই তো বিষয়। ধরো এরকম সময় আসে মানুষের জীবনে, যখন আসলে সে ধরো আকাশ দেখলেও যেই অনুভূতিটা হয়, বাতাস দেখলেও সেটা, মাটি দেখলেও সেটা, সাগর দেখলেও সেটা, পাহাড় পর্বত যা দেখে সে আসলে একটা কিছুই দেখে। এরকম হবে, তুমিও হঠাৎ করে এরকম একদিন কখনো ফিল করবে। আমার যতটা মনে হয় স্যার, প্রেমে পড়লে এরকম। তুমি তো কফি খাচ্ছ না, কফি খাও, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা ম্যাডাম কিছুটা কখনো নদীর মতো, কখনো বাতাসের মতো, কখনো সমুদ্রের মতো, কখনো মাটির মতো, তাই না স্যার? আমার কফি শেষ, বুঝছো? উঠি তাহলে আমি। থ্যাংক ইউ কফি। ভালো থেকো। হ্যাঁ, আরে না না, তুমি বসো, সমস্যা নেই। পরে বুঝলাম। কি ব্যাপার বলেন তো স্যার, এত রাতে কি চান? ম্যাডাম, এই আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। এটা একবারই আমার জীবন মরণের সমস্যা। জরুরি কথা? আচ্ছা ঠিক আছে, আপনার জরুরি কথা আমি পরেই শুনি। জরুরি জরুরি, উফ। শোনেন, জীবন মরণের সমস্যা তো, আপনি একটা কাজ করেন, জীবনটা নিয়ে থাকেন, পরে মরণ নিয়ে কথা বলবেন। আমি যাই। কিন্তু ম্যাডাম, আপনাকে আমার এই কথাটা বলতেই হবে, না বললে আমার জীবনটাই একবারে শেষ শেষ। এইরকম কথা আপনি তো প্রতিদিন বলেন, বলতে বলতে গিয়ে থেমে যান, আর তো কিছু বলেন না। কিন্তু আজ আমি আপনাকে ওই কথাটা বলে ফেলামো, বলে ফেলবো। দেখেন, আপনাকে তো আমি বলেছি যে এই কথাটা আপনি সমুদ্র পাড়ে গিয়ে হাঁটু গেড়ে আমাকে বলবেন। এখন কি করবেন বলে? আর প্লিজ, আপনি এই যে অশুদ্ধ ভাষায় কথা বলেন না, আঞ্চলিক টানে, আমার শুনতে খুবই বাজে লাগে। প্লিজ দয়া করে এভাবে কথা বলবেন না। আসি, হ্যাঁ, গুড নাইট। কি ব্যাপার, দরজায় নক করেন কেন? একটা কথা ছিল, বলা যাবে? আমার মাথাটা খুব ধরেছে, পরে কথা বলি। কথাটা জরুরি। আমার মাথা ব্যথাটাও তো জরুরি। কথাটা খুবই জরুরি, বিশ্বাস করো। আমার মাথা ব্যথাটা খুব জরুরি, বিশ্বাস করেন। আচ্ছা
বলেন স্যার। তোমাকে আমার একটা কথা বলার আছে। জি স্যার, আপনি বলেন স্যার। এই নির্জন পরিবেশে নির্জন বালুকা বেলায় আমার মনে হচ্ছে কথাটা তোমাকে বলা উচিত। বলে ফেলেন স্যার, আমি তো কোনো সমস্যা দেখছি না, আপনি বলেন। আসলে জীবনে বিয়ে না করে অনেক ভুল করেছি। জি স্যার, আসলে বিয়ে না করে অনেক বড় ভুল করেছে, করে ফেললেই পারতেন স্যার। এই নির্জন বালুকা বেলায় নির্জন সৈকতে এসে আজ আমি ভালোভাবে বিষয়টা অনুভব করছি, বিয়েটা করা দরকার ছিল। স্যার কি হয়েছে আপনার? এক কথা বারবার বলছেন, বিয়ে করলেই পারতাম। আসলেই তো স্যার, সময় মতো বিয়ে করে ফেললেই পারতেন। ছি, ভাবছি এবার মনে হয় বিয়েটা করেই ফেলবো। স্যার, আপনি এখানে কি করতেছেন? ওইদিকে তো একটা ঝামেলা লেগে গেছে। আপনি যে ওই যে লুবনা ম্যাডামকে টিকিট দিয়েছিলেন না, সে তো টিকিট হারাই ফেলছে। এখন তো ওই টিকিট ছাড়া তো দারোয়ানে ঢুকতে দিতেছে না। তা আমি কি করব? স্যার, যদি ওই দারোয়ানকে টিকিট না দেখাইতে পারে তাহলে ওনাকে হাজতে নিয়ে যাবে। স্যার, আপনি কি চান আমাদের যে একজন টিচার হাজতে চলে যাক? এমনিতে লোকজন কম, 12 জন আসার কথা ছিল, তার মধ্যে আসছে মাত্র 5 জন। এক একজনের এক এক সমস্যা। একজনে বলতেছে পেটের সমস্যা, একজনে বলতেছে তার বাচ্চা হবে, তার বাচ্চা রাইকে আসতে পারবো না। তখন আমি তারে কইলাম, ঠিক আছে তুই এখন আয়, এরপরে যখন বাচ্চা হবে, বাচ্চা আর বসো, তুই তোর কইলে আবার আসিস। এই তুমি এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, যত সব যাও। এই সমুদ্রটা অনেক সুন্দর না? যান সমুদ্রে গোসল করেন কি? আমি সে কথা বলিনি, আমি বলতেছিলাম যে ম্যাডাম আপনাকে একটা কাজ করতে দিচ্ছি, কাজটা করতে পারবেন? পারবো না কেন? অবশ্যই পারবো। আপনি বলে দেখেন, আপনার জন্য আমি যে কোনো কাজ করতে পারি। এক কাজ করেন, আপনি সমুদ্র ধারে গিয়ে এভাবে সূর্যকে নমস্কার করেন। আপনি সূর্যকে নমস্কার করবেন, এটা ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। আপনি তারপরে সময় গুনতে থাকবেন, আপনি সময় গুনতে গুনতে দেখবেন আমি চলে এসেছি। যান। যাবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ যান। যাই তাহলে। হ্যাঁ, আমি এক্ষুনি যাইতেছি। তুমি কিন্তু আমাকে সিরিয়াসলি নিচ্ছই না। কে বললো তোমাকে? আমি তো সিরিয়াসলি নিচ্ছি। এইটার নমুনা বাসা থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি বুঝতে পারছো না আমি কি পরিমাণ প্রেশারে আছি। কেন, তুমি কি মেয়ে নাকি যে তোমাকে বিয়ের জন্য প্রেশার দিবে? অবশ্য তোমার মধ্যে একটু মেয়েলি ভাব আছে। কি? তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। অপমান? যাক, আমি তো ভেবেছিলাম তোমার অপমান বোধটাই নাই। আশ্চর্য, তুমি আবারও অপমান করছো আমাকে। এটা কিন্তু যদি অপমান করেই থাকি হ্যাঁ। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও। কারণ আমি তোমাকে ভালোবাসি। আজব তো, আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ। এটা কেমন কথা? আমি তোমাকে ভালোবাসি না, বুঝতে পেরেছো? দেখে তো সেটা মনে হয় না। করো। স্যার, শুয়ে কি করছেন স্যার? এই তুমি আর প্রিয়াঙ্কা কোথায় গেলে? আমি আর প্রিয়াঙ্কা না তো স্যার, আমরা তো একসাথে ছিলাম না। আরে আমি দেখলাম দুজনে একসঙ্গে হাঁটছো। স্যার আপনাকে সত্যি বলছি, আমরা একসঙ্গে ঘুরিনি স্যার। আপনার না সত্যি সত্যি চোখে প্রবলেম, আপনি ঢাকায় গিয়ে প্লিজ ডাক্তার দেখান। হয়তোবা মনে হয় চোখের পাওয়ারটা কমে গেছে। স্যার কিছু না মনে করলে একটা কথা বলি স্যার। আরে তুমি বেশি কথা বলছো, যাও প্রিয়াঙ্কা নকুলকে খুঁজে নিয়ে আসো। স্যার ওদেরকে খোঁজা কি আমার দায়িত্ব নাকি স্যার বলেন? আহা কি করব, আমরাই তো আসছি। যাও যাও খুঁজে নিয়ে আসো তুমি সহ, আমার জরুরি কথা আছে। ঠিক আছে স্যার, দেখছি। স্যার সানগ্লাসটা একটু পরে রেখেন, চোখের যেটুকু পাওয়ার আছে এই সানলাইটে ছাড়া পুরোটাই নষ্ট হয়ে যাবে। তুমি শুধু আমার চোখ নিয়েই আসো না।
আরে তুমি কখন আসলা? স্যার আমি তো আসিনি স্যার। ও তাই, হয়তো বা। স্যার আমি কিন্তু এসেছি। কি আশ্চর্য! একবার বলো আসছো, একবার বলো আসো নাই। আসলে ঠিক করে বলো তো, তুমি কি আসছো নাকি আসো নাই? স্যার আমি এসেছি, আবার আসিও নাই। বিরাট বিপদে পড়েছি, তোমাদের নিয়ে আসাটাই ভুল হয়েছে। আচ্ছা, তুমি কি সত্যিই আসছো? স্যার আপনি কি যে বলেন না, আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। আপনি বিড়বিড় করে কি কি যেন বলছেন, ফোন বাজছে, ফোন ধরছেন না। ও তাই বুঝি, কি জানি। আচ্ছা দেখো তো সবাই আসলো কিনা। শোনো, আজকে কিন্তু আমি একটা ডিক্লারেশন দেব। আমার যা মনের কথা আছে সব বলে দিব। স্যার আপনি একটা কাজ করেন, আপনি এই যে সানসেটটাও খুব সুন্দর করে দেখেন, এনজয় করেন। আমি ততক্ষণে দেখি সবাই এসেছে কিনা। আপনি চলে আসেন স্যার, হ্যাঁ রাতে দেখা হচ্ছে। আমি একটা জিনিস স্পষ্ট করে চিন্তা করে দেখলাম। কি জিনিস স্যার? জীবনে বিয়ের প্রয়োজন আছে। জি স্যার, জীবনে অবশ্যই বিয়ের প্রয়োজন আছে, আর স্পেশালি আপনার এই বয়সে তো স্যার বিয়ের দরকার। আমি বিষয়টা এখানে বলবো না। আমরা যখন ঢাকায় যাব, এয়ারপোর্টে গিয়ে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব, তখন এয়ারপোর্টের গেটের সামনে ভাষণের মতো করে বলবো। স্যার 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 এখানেই বলে দেন স্যার, কত সুন্দর পরিবেশ, আমরা এখানেই শুনতে চাই। স্যার এখনই বলুন, আমরা সবাই শুনি। জি স্যার, এখানে বইলা বলান না, আমরা সবাই শুনলাম। জি স্যার। না, যখন সিদ্ধান্ত নিয়েছি তখন ঢাকায় গিয়েই বলবো। আর তো একটা দিন, আমরা এখানে ঘোরাফেরা করি না, তারপর তো পরশু শুনতেই পারবে। ঠিকই আছে স্যার, কিন্তু স্যার প্রতিদিন স্যার আপনি প্রতিদিন সকালবেলার প্ল্যানিংটা বলেন, কিন্তু তার আগের রাতের যে একটা কথা দেওয়া থাকে আপনার, এটা কিন্তু আপনি ভুলে যান। আজকে কিন্তু স্যার ডিনার করানোর কথা আপনার। আমরা কি খাবো স্যার বলেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা যা খুশি খাও, সব বিল আমি দিব। ঠিক আছে স্যার। স্যার এই যে অর্ডার, আপনি আমার অর্ডারটা দিয়ে দেন তো একটু। আজকে আমরা ম্যাডামের পছন্দ অনুযায়ী খাবো। আপনিও? না মানে প্রতিদিন তো আমরা স্যারের পছন্দ অনুযায়ী খাই, আজকে না হয় আমরা ম্যাডামের পছন্দ অনুযায়ী খাইলাম। চামচটা ওইদিকে রাখেন তো। আর ম্যাডামের পছন্দ অনুযায়ী খাবেন মানে কি? মানে উনি তো ডায়েট করেন না, আপনি ডায়েট করেন তো সালাদ খান, আপনি সালাদ খাবেন ওনার মতো করে প্রত্যেকদিন। একদিন খেলাম, কি সমস্যা তাতে? আপনার কোনো সমস্যা? জি না, আমার কোনো সমস্যা নেই। খান, সালাদ খান, শশা খান। যে যা পারো সব কিছু খাও, আমার কোনো আপত্তি নেই। কি কি ভয় পেয়ে যাও কেন আমাকে দেখলে? কি হয়েছে তুমি বুঝনি? কি বুঝতে পারবো? তুমি সত্যি বোঝনি? এত পেঁচাচ্ছেন কেন? এই পেঁচানোতে না আপনি বিশ্ব রেকর্ড করতে পারবেন। তুমি সত্যি বুঝতে পারোনি? আমি কি বুঝতে পারবো? এই যে কি? আরে এই যে ভিসি স্যার। ভিসি স্যার কি? ভিসি স্যার তোমাকে বিয়ে করতে চায়। কি বলেন আপনি? হ্যাঁ। আপনার কি মাথা ঠিক আছে নাকি? ধ্যাৎ। আচ্ছা শোনো, প্লিজ আমাকে আপনি করে বলো না, তুমি করে বলো প্লিজ। আমার জাস্ট বুকের মধ্যে গিয়ে লাগে, খচ করে লাগে। আমি আপনাকে তুমি করে ডাকতে পারবো না। কেন পারবো না? প্লিজ তুমি দেখো, তুমি যদি মানে মানে আপনি করে বলো, আমি আমি কিন্তু কি করে ফেলবো আমি নিজে জানি না। প্লিজ তুমি করে বলো, মানে তুমি আপনি শুনলে আপনি হ্যাঁ আপনি 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 প্লিজ আমি আপনি চিৎকার করে ফেলবো কিন্তু বলো। আপনি আপনি গুড নাইট।
ব্যাপার? ম্যাডাম আপনি তো আসিলেন না। কোথায় আসিলাম না? ওই যে আপনারা আমাকে বলেছেন ওই যে সমুদ্রের তীরে মেডিটেশন করতে, আমি তো মেডিটেশন করিয়াছিলাম, কিন্তু আপনি তো আসেন নাই। ও, আমি বলেছিলাম নাকি? হ্যাঁ, কি জানি, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই, আপনার আসা উচিত ছিল। এখন তো অনেক রাত হয়ে গেছে, পরে কথা বলি। হ্যাঁ, কিন্তু আমি এখানে আসিয়াছি আপনার একটা সিদ্ধান্ত শোনার জন্য। আমার কোনো সিদ্ধান্ত নাই, আপনি যান তো, ঘুমাতে যান। তাহলে আমার সিদ্ধান্তটা শুনুন। আমি না আপনাকে বিয়ে করতে চাই। কি? হ্যাঁ। আপনার রুমে আয়না আছে? আয়না? আয়না থাকবে না কেন? অবশ্যই আছে। তাহলে রুমে গিয়ে নিজের চেহারাটা একবার আয়নার সামনে দেখুন। স্যার, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? না স্যার, ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু বারান্দায় দাঁড়িয়ে রিসোর্টের সৌন্দর্যটা দেখি। আহা, এত রাতে? যাও যাও যাও, ঘুমাও ঘুমাও যাও। আজ সারাদিন কত ঘোরাঘুরি হলো, শরীরের উপর প্রেশার গেছে না? আরে যাও যাও যাও, ঘুমাও ঘুমাও যাও। স্যার কোথায় যাচ্ছেন? আরে এই তো এই আশেপাশে একটু হাঁটাহাঁটি করছি, বুঝছোটা? রাতের বেলা একটু ব্যায়াম হচ্ছে, বুঝছো? যাও, তুমি ঘুমাও তুমি ঘুমাও। জি স্যার। স্যার কি ব্যাপার স্যার, রাত 2টা বাজে। না মানে ভাবতেছিলাম যে কথা ঢাকায় বসে বলা যায় সেটা এখানে বসেও বলা যায়, তাই না? জি স্যার, কিন্তু সেটা বলার জন্য একটা সময় আছে। রাত 2টার সময় কেউ এরকম ইম্পর্টেন্ট কথা বলতে পারে না। কালকে বলবেন। না মানে আমি মনে হয় তোমাকে একটু ডিস্টার্ব করে ফেললাম। হ্যাঁ, তবে আমি যদি সকালে ঘোষণাটা দিই তোমার কোনো আপত্তি নাই তো? স্যার, স্যার আপনার সিদ্ধান্ত আপনি দিবেন, এটাতে আমার বলার কি থাকতে পারে বলেন? যাক, তুমি আমাকে নিশ্চিত করলে। স্যার, আমারও আপনার সাথে কিছু কথা বলার আছে, আমি সকালবেলা সবার সামনে বলবো। চিলড্রেন, গুড নাইট স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে, গুড নাইট গুড নাইট। আরে সবাইকে দেখছি, লুকনা ম্যাডাম কোথায়? স্যার, আপনি তো দেখছি কোনো খবরই রাখেন না, কনসেন্ট্রেশন তো শুধু এক জায়গায় নিবন্ধ করে আছেন। ওই আমাদের লুবনা ম্যাডাম কালকে বিকেলে বিচে দেখলাম একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে। আমার মনে হয় উনি ওনার মনের মানুষ পেয়ে গেছে। আজকে হয়তো কোথাও। আমার বয়স হয়েছে, কিন্তু আমার চোখকে ফাঁকি দিবে বা ফাঁকি দিয়ে কেউ এদিক ওদিকে যাবে, এটা তো কখনো হতে পারে না। স্যার, আপনার মনে হয় স্যার যে আপনার চোখ কিছু এড়ায় না, কিন্তু আপনি আসলে অনেক কিছু দেখতে পারেন না স্যার। আমার মনে হয় ঢাকায় গিয়ে আপনি ল্যাসিক করে ফেলেন। হয়তো বা হতে পারে। আচ্ছা যাক, এখন আমরা আসল কথা আসি। আসলে যে কথাটা বলার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি, কথাটা বলা খুব জরুরি। আমি একটা শুভ কাজের ঘোষণা দিতে চাই। শুভ কাজ? স্যার তাড়াতাড়ি বলেন প্লিজ, শুভ কাজ শুনলে আমার টেনশন লাগে। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? স্যার আপনি বইলা ফেলাম তো, আমার আর ভালো লাগতেছে না। আসলে প্রিয়াঙ্কা, কিভাবে বলবো কথাটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু বলাটা জরুরি। আমি বরং একটা কথা বলি, স্যারের যখন এত দেরি হচ্ছে তখন আমি আমার ঘোষণাটা দিয়ে দিই। জি ম্যাডাম, আপনি বলুন না, আমরা শুনিতেছি। জি বলিতেছি। স্যার, আমার
এই শিক্ষা সফরটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে, আমার কলিগদের সঙ্গে এই শিক্ষা সফরে এসে। তো আমরা তো চলে যাচ্ছি। ঢাকায় যাবার পর আমার কিন্তু বিয়ে। এখন আপনারা ডিসাইড করেন কি থাকবেন আপনারা, বরযাত্রী নাকি কোনে পক্ষ? এই কথাটা বলতে খারাপ লাগলো না? কেন এই কথাটা বলতে খারাপ লাগবে কেন? এই কথাটা বলার দায়িত্ব তো তোমার ছিল। মানে কি বলে দিব? ঘটনা কি? স্যার, বিয়ের বরকর্তা কিন্তু আপনাকে হতে হবে, মানে পুরো বিয়েটা হবে আপনার নেতৃত্বে। আর নকুল স্যার, বিয়ের আয়োজন মানে ডেকোরেশন, সাজানো গোছানো যা কিছু আছে সবকিছু আপনাকে করতে হবে। আপনি ছাড়া কিন্তু এটা কেউ করতে পারবে না। কিন্তু আমি তো বিষয়টা ক্লিয়ার না, বিয়েটা হচ্ছে কাদের? কেন আমাদের? স্যার, এইভাবে অবাক হয়ে দোষের দৃষ্টিতে আমাদের দিকে তাকাবেন না। আসলে পরিবার থেকে আমাদের দুজনের বিয়ে ঠিক করে আমাদেরকে বলা হয়েছে। এই শিক্ষা সফরে এসে স্যার একটা আজীব শিক্ষা হলো আমাদের, এটা মনে থাকবে স্যার। আর আমরা দুজনে ব্যক্তিগত পর্যায়ে পরস্পরকে জেনে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করবো স্যার। আই তুমি আমার সঙ্গে চলো। কোথায়? আরে চলো তো আমার সঙ্গে। শুনুন, আপনি কিন্তু পদ্মাসনটা ছাড়বেন না, ওটা খুব কাজে দেয়। আসুন। একটা মিনিট স্যার। স্যার দোয়া স্যার আপনিও দোয়া রাখেন। Get back. Yeah.